নমস্কার, আমি সৌভিক। ভয় পেতে আমরা সকলেই ভালোবাসি। গল্পের পাঁচালীর আজকের পরিবেশনায় আপনাদের স্বাগত। গল্পের পাঁচালীর সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুরু হতে চলেছে আমাদের আজকের গল্প, সুকুমার দে সরকারের লেখা ভৌতিক। মানুষ আর কিছু পারুক না পারুক তর্ক করতে খুব ভালো পারে। একজন কোনো কথা বললে তার বিপরীতে কথা কাউকে না কাউকে বলতেই হবে। আর তর্কের সব থেকে বড় বিষয় হলো ভূতের অস্তিত্ব। আজ এমনই একটা গল্প আপনাদের আমি শোনাতে চলেছি। তো চলুন শুরু করা যাক। চাকরির অভাবে প্রত্যেক বেকার যুবকই যা করে থাকে, আমিও তাই করেছিলাম, বা বলা ভালো করতে বাধ্য হয়েছিলাম। অর্থাৎ ইন্স্যুরেন্স এজেন্সি। চাকরির সঙ্গে ইন্স্যুরেন্সের সম্বন্ধটা অত্যন্ত ঘনিষ্ঠ। যথা চাকরি থাকলে লোকে ইন্স্যুর করে, আর চাকরি না থাকলে করে ইন্স্যুরেন্স এজেন্সি। আমি এই ফর্মুলা অনুযায়ী যথা নিয়মে এজেন্ট হয়ে গেলাম। দেখতে দেখতে যত পুরানো বন্ধুর দল ছিল সব শত্রু হয়ে দাঁড়ালো। জীবন বীমাকারীর বদলে খেতাব পেয়ে গেলাম জীবন বিষমাকারী। কাজে কাজেই বুঝতে হবে আমি বেশ কৃতকার্য হয়েছিলাম এই লাইনে, এবং শেষ পর্যন্ত এই শেষের কাজটিতে এমন পাকা হয়ে উঠলাম যে আমার কোম্পানি ঠিক করলো আমার মতো পাকা লোকের মাত্র শুধু একটা শহরে লোকের জীবন বিষময় করে ক্ষান্ত হলেই চলবে না, সারা বাংলার লোকের ওপরেই আমার প্রভাব বিস্তার করতে হবে। অর্থাৎ সারা বাংলার লোকের জীবন আমাকে বিষময় করে তুলতে হবে। ঘুরে বেড়াতে লাগলাম সারা বাংলাময়। আমার সুখ্যাতি বলুন কি কুখ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো দিকে দিকে। জীবন বীমা নিয়মটা খুবই সুন্দর, কিন্তু ওই যে কোনো কিছু না পেয়ে ভবিষ্যতের আশায় নিয়মিত টাকা দিয়ে যাওয়া, অন্যান্য অভাব অপূর্ণ রেখেও, এটা সাধারণ লোক সচরাচর মেনে নিতে পারে না। আমি যখনকার কথা বলছি তখন সময়টা বর্ষাকাল। মাত্র আগের দিন মেদিনীপুরে পৌঁছেছি। আস্তানা একটি হোটেল। হোটেলে লোক তখনও আমার পরিচয় জানে না। সেদিন সকাল থেকেই ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে। হোটেলের হল ঘরটায় নানা রকমের লোক জড়ো হয়েছে। ম্যানেজারকে বলে কয়ে সকলে সেদিন খিচুড়ির ব্যবস্থা করিয়েছিল। রাত্রের আহারটা আশাপ্রদ, তাই আড্ডাটাও জমে গেছে। আর বর্ষাকালে আড্ডায় যদি ভূত প্রসঙ্গটা নাই এলো তবে তো আড্ডার কোনো মানেই হয় না। আড্ডায় একজন হঠাৎ বলে উঠল, এখন একটা ভূতের গল্প হলে মন্দ হতো না। হোটেলবাসীরা জীবনের পোড় খাওয়া লোক, সকলেই ব্যবসা বা অন্য কোনো কাজের খাতিরে ঘুরে বেড়ায়। সকলের অভিজ্ঞতা পাকা। জীবনকে নিজের হাতে নিয়ে ঘুরে বেরিয়ে ভয় জিনিসটা আলোর সামনে অন্ধকারের মতো প্রায় সকলের মন থেকে অন্তর্নিহিত। প্রথম বক্তার উত্তরে অন্য একজন হঠাৎ জবাব দিল, আচ্ছা রমেশবাবু, আপনি কি ভূতে বিশ্বাস করেন? ভূত কথাটার আর কিছু থাকুক বা না থাকুক, একটা আকর্ষণী শক্তি আছে বলতে হবে। দেখতে দেখতে ভূতের গল্প নয়, ভূত মানা কি না মানা নিয়ে একটা তর্ক শুরু হয়ে গেল। ধীরে ধীরে তর্ক জমতে লাগলো। শেষ হতে লাগলো কাপের পর কাপ চা। রমেশবাবু ভূতের সপক্ষে ভোট দিলেন, আর ঘরের সকলেই প্রায় বিপক্ষে। অনেকে রমেশবাবুকে টিটকিরি করতে শুরু করে দিল। হ্যাঁ, এই 28 সেঞ্চুরিতে আবার ভূত? ভূত বলে কোনো কিছু আছে নাকি? আমি একপাশে চুপচাপ বসে চা বিস্কুট খাচ্ছিলাম। কারোর সঙ্গে সেরকম পরিচয় নেই, তাই আলোচনায় যোগ দিইনি। একজন হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞাসা করলো, এই যে মশাই, আপনি বসে চা খাচ্ছেন, আপনি কিছু বলছেন না যে? আপনি কি ভূতে বিশ্বাস করেন? আমি বললাম, কি বলবো বলুন। লোকটি আবার প্রশ্ন করলো আমাকে, আপনি কি ভূতে বিশ্বাস করেন? মানে আমার প্রশ্নটা হচ্ছে, আপনি কি ভূত মানেন? প্রথমেই বলেছি, লোক ভূত মানুক বা না মানুক, ভূত সম্বন্ধে একটা কৌতূহল কিছুতেই মন থেকে যায় না। বাইরে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে,
কোন বিদ্যুতের ঝলকটার পরই যে বাজের ভীষণ শব্দে পৃথিবী কেঁপে উঠবে কে বলতে পারে। এরম আবছা রহস্যময় আবহাওয়ায় মনটা এমনি ঘনিয়ে থাকে। সেরকমই একটি ঘনীভূত আবহাওয়া আমাদের ঘরে ঘনিয়ে রয়েছে। সকলেই ভূতের বিপক্ষে, শুধু রমেশবাবু ছাড়া। এখন আমার মতটা বিপক্ষে পেলেই সকলে রমেশবাবুকে কোণঠাসা করে ছাড়বে। একজন মানুষের অনবজ্ঞতা অভিমতের একটা বৈদ্যুতিক শক্তি আছে। সকলেই তাই উৎসুক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালো। প্রশ্নকারী আবার জিজ্ঞাসা করলো, আরে মশাই বলুন না, আপনি কি ভূত মানেন? আমি দমটা একটু টেনে নিয়ে বললাম, হ্যাঁ মানি, আমি ভূতে বিশ্বাস করি। সমস্ত ঘরে যেন একটা বৈদ্যুতিক প্রবাহ চলে গেল। রমেশবাবুর মুখটা উজ্জ্বল হয়ে গেল, আর যে আলোচনা থেমে যাওয়ার প্রায় উপক্রম হয়েছিল তাকে পুনর্জীবিত হতে দেখা গেল। আলোচনা পুনর্জীবিত হতেই চায়ের কাপও বাড়তে লাগলো। প্রশ্নকারী আবার বললেন, কি বললেন? আপনি ভূতে বিশ্বাস করেন? হ্যাঁ নিশ্চয়ই। আপনি সচক্ষে দেখেছেন কোনোদিন? দেখেছি বই কি, দেখেছি বলেই তো বিশ্বাসটা করি। রমেশবাবু তার কোনো মামাতো ভাইয়ের অভিজ্ঞতা বলতে যাচ্ছিলেন। সকলেই একজোট হয়ে তাকে নিরস্ত করলেন। তারপরে আবার আমার দিকে ঘুরে সবাই প্রশ্ন করলেন, আপনি নিজের চোখে যদি ভূত দেখে থাকেন তো আমাদের সেই গল্প শোনান। আমি গম্ভীরভাবে বললাম, তবে শুনুন আমার অভিজ্ঞতা। বাইরে কড়কড় করে খুব জোরে বাজের আওয়াজ শোনা গেল। মনে হলো বাজটা আশেপাশেই কোথাও পড়েছে। আপনার কোনো রকম চোখের ভুল হয়ে থাকবে। আশাজনকভাবে একজন আমাকে প্রশ্ন করল। আমি দৃঢ় কণ্ঠে উত্তর দিলাম, না, আমার কোনো ভুল হয়নি। না মানে? আমাকে প্রশ্নকারী আবার আমাকে প্রশ্ন করলেন। আমি উত্তর দিলাম, ভূতের সঙ্গে আমি কথাও বলেছি। হ্যাঁ? কি বলেন মশাই? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি উত্তর দিলাম। কিরকম? বলছি, আর এক কাপ চা হলে। সঙ্গে সঙ্গে একজন হুকুম করল, ওরে জগা, এক কাপ চা নিয়ে আয়। সিগারেট খাবেন? হুকুম করা মাত্রই একজন সিগারেট বাড়িয়ে দিল। বাইরে বৃষ্টিটা আরো চেপে এসেছে। পথের আলোয় বর্ষা মিশে বাইরেটা আরো রহস্যময়। আমি এবার আমার গল্প শুরু করলাম। কাজের খাতিরে সেবার রাজীবগঞ্জ যেতে হয়েছিল আমাকে। হঠাৎ একজন প্রশ্ন করলো, আচ্ছা কি কাজ? আরে মশাই শুনুন না। রাজীবগঞ্জ একটা পাট কেনার আড়ত। নানা রকম মহাজন নানা জায়গা থেকে আসে সেখানে। কিছুদিনের জন্যে গ্রামটা বেশ জমজমাট হয়ে ওঠে। আমি হাট জমবার কয়েকদিন আগেই গিয়েছিলাম সেখানে। নৌকা করে যখন গায়ে পৌঁছালাম তখন তো সন্ধে হয়ে গেছে। ডাকবাংলোগুলো সাধারণত লোকালয়ের বাইরে হয়। চৌকিদারকেও অনেক কষ্টে গ্রাম থেকে ধরে আনলাম। চৌকিদার ডাকবাংলায় ছিল না? একজন জিজ্ঞাসা করলো আমাকে। তবে আর বলছি কি, চৌকিদার এলে পরে তাকে বললাম যে এর মানেটা কি, ডাকবাংলো ছেড়ে সে অন্য কোথাও কেন থাকে। সে কোনো জবাব দিল না, বকুনি হজম করে গেল। আমার খাওয়া দাওয়া সারিয়ে দিয়ে সে বলল, বাবু, এইবার আমার ছুটি দেন। জিজ্ঞাসা করলাম, তার মানে তুই এখানে থাকবি না? একে না বাবু, কেন? একে ডর আছে। ডর মানে ভয়? কিসের ভয়? চোর ডাকাত? না বাবু, লোকটা আমতা আমতা করে বলতে লাগলো। এনাদের নাম কি রাতের বেলা নেওয়া যায় বাবু? আমি তো হো হো করে হেসে উঠলাম। ও ভূত? তাই বল, ভূত আবার আছে নাকি? আমিও আপনাদের মতো ছিলাম তখন, বুঝলেন কি না? কিন্তু যাক সে কথা, মোটের ওপর কোনো মতেই চৌকিদারকে ধরে রাখা গেল না। সে সকালেই খবর নেবে বলে চলে গেল। আমি দরজা জানলা ভালো করে বন্ধ করে শুয়ে পড়লাম। পাড়াগাঁয়ের অন্ধকার, কালো রাত, বাইরে আবার ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, নিকটেই নদীর ইসরা। একজন বলল,
আপনার ভয় করলো না? ভয়? কিসের ভয়? কেন, ভূতের? ভূতের আবার ভয় কি? ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। তখন কত রাত খেয়াল নেই, হ্যারিকেনটা জ্বালিয়ে শুয়েছিলাম বোধহয়। তেল ভরে দিতে মনে ছিল না, দেখলাম পোড়া পোলতেটার মুখে নীল এক টুকরো শেষ শিখা খাবি খাচ্ছে, ঠিক যেন কে তার গলা টিপে ধরেছে। ঘুমটা কেন ভেঙেছিল ঠিক বুঝতে পারলাম না। তখন শীতকাল, হঠাৎ একটা ঝোড়ো হাওয়ায় গাটা কনকন করে উঠল। পুরানো জানলাটা খটখট করে উঠল বাতাসে। জানলা দিয়ে অজস্র তারা উঁকি মারছে, আর আকাশের টুকরোটা মিশ কালো। হঠাৎ মনে হলো, জানলা তো আমি বন্ধ করে শুয়েছিলাম, তবে খুললো কি? হ্যারিকেনের আলো শেষ একবার দপদপ করে নিভে গেল, আর মনে হলো জানলা দিয়ে যেন একটা কালো ছায়া আমার ঘরে ঢুকে পড়ল। আমি ভয়েতে জোরে জোরে দম নিতে থাকলাম। বাইরে আবার বাজের আওয়াজ, তারপর ঘরে সবকিছু নিস্তব্ধ, ছুঁচ পড়লেও শোনা যায়। হঠাৎ আমার খাটের কোণের দিক থেকে আমার লাঠিটা পড়ে গেল সশব্দে। স্পষ্ট মনে হলো ঘরে কে যেন রয়েছে। খাটের উপর উঠে বসলাম, জোরে হাঁক দিলাম ভয়তে, কে কে ওখানে? এই যে আমি কর্তা। তা তুমিটা কে, আর আমার ঘরেই বা কি করছো? আমি আমি চমৎকার, তা তুমিটা কে একটু জানতে পারি? আরে বুঝতে পারছেন না আমি কে? পারলে আর জিজ্ঞাসা করি। আরে আমি ভূত। আমি বললাম, ও ভূত। সে যেন চমকে উঠে জবাব দিল, ও মানে? মানে আবার কি? ও মানে ও, অন্তত ডিকশনারিতে আর কোনো মানে আমি আজ অব্দি খুঁজে পাইনি। তা তুমি আমার ঘরে এখন কি মনে করে? কি আবার মইনা কইরে? মানে বলতে চাইছি কি করতে এসেছো এখন আমার ঘরে? মানে ভয় দেখাতেইছি। কেন? কেন আবার কি কথা? ভূত ভয় দেখাবে না তো কি ফুচকা বিক্রি করবে? বললাম, ঠিক ঠিক, লাগাও লাগাও, মানে দেখাও, দেখিয়ে দাও, তবে বেশি দেরি করো না, আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। তা তুমি তো দেখছি মোটেই ভয় পাইছো না। না ভয় দেখালে পাবো কি করে, আজব তো। মনে হলো ভূতটা বেশ ঘাবড়ে গেছে, কি করবে বেচারা আর ভেবে পাচ্ছে না। সে একটু থেমে বলল, আমি এইছি। তা বেশ করেছো, বসো। সিগারেট খাবে না তামাক খাবে? ভূতটা বেশ কুঁঙিয়ে উঠল। জিজ্ঞাসা করলাম, আরে কি হলো আবার? অত্যন্ত করুণ সুরে সে আমাকে জবাব দিল, তুমি যে মোটেই ভয় পাচ্ছ না। বারে, আমার কি দোষ? তুমি ভয় না দেখালে ভয় পাবো কি করে শুনি? আমার দেখাবো কি কইরে? আমি এইছি তাতেই তো তুমি ভয় পাবে। হুম, সে পাত্তর আমি নয় বাবা, তুমি ভয় দেখাবে তবে আমি ভয় পাবো। তবে কি পাত্তর তুমি? কি কইরে তুমি ভয় পাবে? বেশ জবরদস্ত কিছু একটা করো দেখি, অমন ভূতের মতো চুপচাপ দাঁড়িয়ে থেকো না বাবু। ভূত আবার ভূতের মতো নয় তো কি, ষাঁড়ের মতো দাঁড়িয়ে থাকবো? বললাম, ঠিক আমারই ভুল, তুমি তো ভূতই, ভূতের মতোই তো দাঁড়াবে। আচ্ছা দাঁড়িয়ে থাকো তুমি। এই কথা বলে আমি চাদরটা আরেকটু ভালো করে সেঁটে পাশ ফিরে শুলাম। হঠাৎ খাটটা শব্দ করে নড়ে উঠল, প্রথমে একটু, তারপর আরো জোরে খাটটা নড়তে লাগলো। তারপর তো আর কোনো সীমা থাকলো না, এত জোরে খাটটা নড়লো দেখে মনে হবে ভূমিকম্প হচ্ছে। তন্দ্রা এসেছিল, ঘুম জড়ানো সুরে আস্তে আস্তে বললাম, আরে খাট নড়াচ্ছ কেন? উফ, কি হলো আবার? এই দাঁত কপাটি লেগেছে বুঝি? ভূতের গলার আওয়াজটা বেশ সুপ্রসন্ন। আমি বললাম, না, ঘুম এসেছিল, সেটা ভেঙে গেল। হ্যাঁ, ঘুমাচ্ছিলে? হ্যাঁ, তা অমন চমৎকার দোলালে ঘুম আসবে না? সেই ছোটবেলায় মা দোলনা এরম ভাবে দুলিয়েই তো আমায় ঘুম পাড়াতো। ভূতটা এবার হাউমাউ করে কেঁদে ফেললো। আহা, কি হলো? আবার কান্নাকাটি করছো কেন?
এসব চোখের জল আমার দেখতে ভালো লাগে না, সে ভূত হোক কি মানুষের। আচ্ছা, ভূতের চোখ দিয়ে জল পড়ে? আমি কি করি, আমার যে কি সর্বনেশ হলো, এ আমি কোথায় এসে পড়লুম। আমি এসেছি টের পেলেই তো সবাই ভয়তে ভিমড়ি খায়। তার উপরে তো খাট দোলালে লক্ষ্যে নেই, কেউ কেউ আধমরা, কেউ কেউ ফুল মরা হয়ে যায়। ভূত সমাজে আমার একটা মান সম্মান আছে, সেসব কিচ্ছু রইলো না এই লোকটার জন্য। ভূতের কান্না তো আর থামে না, সে কি কান্না। তাকে শান্ত করার জন্য আমি বললাম, দেখো ভূত, আজকালকার ছেলেরা ভূতকে এত সহজে ভয় পায় না। তারা তো ভয় পাওয়া তো দূর, ভূতকে মানতেই চায় না। হ্যাঁ, কি বলেন আপনি? ভূতকে মানে না? ও বাবা, এ কি সর্বনাশ হলো আমার, এ আমি কোথায় এসে পড়লুম। হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। তবুও তো তোমায় আমি মানছি, এত খাতির করছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে ঘাড় ধরে তোমাকে বার করে দিত, বলতো চ্যাংড়ামি হচ্ছে এখানে। তুমি কে গো? ভূতটা প্রশ্ন করলো আমাকে। আমি উত্তর দিলাম, কে আবার, মানুষ। না না, তা নয়, তুমি করোটা কি? মানে ডান হাত গালে ওঠে কি করে? ইন্স্যুরেন্স এজেন্ট, খুব ভালো কোম্পানি, প্রিমিয়ামও খুব ভালো দেয়। গড় গড় করে আমার কোম্পানির সব গুণগুলো তাকে শুনিয়ে দিলাম। ব্যাস, এক চিৎকার করে ভূত লাফিয়ে উঠল। হ্যাঁ, জীবন বিষমাকারী, ওরে বাপরে! হুড়মুড় করে দরজা খুলে গেল। ভূত একদম হাওয়া, একটা দমকা হাওয়া মাঠের উপর দিয়ে শোঁ করে চলে গেল নদীর ওপারে। পুরো পৃথিবী যেন অদ্ভুত রকম নিস্তব্ধতায় ছেয়ে গেল। আমি থামলাম, সবাইকে জানালাম আমার গল্প এখানেই শেষ। গল্পের মধ্যে একটা হাসির রোল উঠল। জীবন বিষমাকারী? সত্যি জ্বালাতনের অ্যাক্সেস। আর একজন জবাব দিল, কিন্তু আখেরে কাজ দেয়, আর সুবিধাও দেখুন। তা সত্যি। হ্যাঁ, আপনার কি কোম্পানি যেন বললেন? সেদিন খাওয়া দাওয়ার পর রমেশবাবু আমার ঘরে ঢুকলেন। পায়ের ধুলো দিন দাদা, চমৎকার ফন্দিতে এঁটেছিলেন মাইরি। বললাম, তার মানে? আমারও ওই ব্যবসায়ী দাদা, অন্য কোম্পানি, তবে আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। তারপর রমেশবাবু এবং আমি দুজনেই হেসে উঠলাম। শেষ হলো আমাদের আজকের গল্প, সুকুমার দে সরকারের লেখা ভৌতিক। কথক, ভূত ও রমেশবাবুর চরিত্রে সৌভিক, শব্দগ্রহণ ও অন্যান্য হোটেলবাসীর চরিত্রে রিতেন, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্ট ও পোস্টার ডিজাইনিং গভর্নমেন্ট সুদীপ্ত নস্কর। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের গল্পে। শুভরাত্রি।